ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 12 ফোর্থ সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্সে শর্ট কোশ্চেন 2 মার্কসের আমি তোমাদের দিয়ে দিয়েছি। আজকে আমি তোমাদের 4 মার্কসের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করে দিচ্ছি। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। আমার প্রথম কোশ্চেন, আসিয়ান একটি সফল সংস্থা হিসাবে বিকশিত হয়েছে তা দেখানোর জন্য 4টি কারণ উল্লেখ করো। সফল সংস্থা হিসাবে আসিয়ানের বিকাশ। 1967 খ্রিস্টাব্দের 8ই আগস্ট থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ব্যাংকক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে দক্ষিণ পূর্ব এশিয়ার 5টি রাষ্ট্র মিলিত হয়ে আসিয়ান গঠন করে। সফল সংস্থা হিসাবে আসিয়ানের বিকাশের কারণগুলি হল দক্ষিণ পূর্ব এশিয়া পরমাণুযুক্ত অঞ্চল চুক্তি। 1997 খ্রিস্টাব্দের 15ই ডিসেম্বর ব্যাংককে আসিয়ানের যে শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়, সেখানে আসিয়ানের সদস্য দেশগুলি দক্ষিণ পূর্ব এশিয়া পরমাণু মুক্ত অঞ্চল চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তি 1997 খ্রিস্টাব্দে 7ই মার্চ থেকে কার্যকরী হয়। এই চুক্তিতে সাধারণ ও সার্বিক নিরস্ত্রীকরণ এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রতি সদস্য রাষ্ট্রগুলির দায়বদ্ধতার কথা বলা হয়। আসিয়ান ভিশন 2020। 1997 খ্রিস্টাব্দে 15ই ডিসেম্বর মালয়েশিয়ার কুয়ালালামপুরে আসিয়ানের সদস্য রাষ্ট্রগুলি কর্তৃক আসিয়ান ভিশন 2020 গ্রহণ করা হয়। এই ভিশনে শান্তি, সমৃদ্ধি, প্রগতিমূলক চিন্তাধারাকে সামনে রেখে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়। আসিয়ান মুক্ত বাণিজ্য অঞ্চল। 1992 খ্রিস্টাব্দে সিঙ্গাপুরে 4র্থ আসিয়ান শীর্ষ সম্মেলনে আসিয়ান মুক্ত বাণিজ্য অঞ্চল গড়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এই কর্মসূচিতে স্থির হয় 2011 খ্রিস্টাব্দের মধ্যে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপিন্স, থাইল্যান্ড, সিঙ্গাপুর ও ব্রুনেই থেকে 2015 খ্রিস্টাব্দের মধ্যে ভিয়েতনাম, লাওস, মায়ানমার ও কম্বোডিয়া থেকে আমদানি শুল্ক দেয়া হয়। এই মূল উদ্দেশ্য ছিল আসিয়ান অর্থনৈতিক অঞ্চল গঠন করা। দক্ষিণ চীন সাগর ঘোষণা। 1992 খ্রিস্টাব্দের 22 জুলাই ম্যানিলায় দক্ষিণ চীন সাগরের ওপর আসিয়ান ঘোষণাপত্র গৃহীত হয়। দক্ষিণ চীন সাগরকে কেন্দ্র করে চীন ও আসিয়ানের কিছু সদস্য রাষ্ট্রের মধ্যে ভূখণ্ডগত বিরোধ অব্যাহত ছিল। এই ঘোষণায় দক্ষিণ চীন সাগর অঞ্চলে শান্তি ও স্থায়িত্বের পরিবেশ বজায় রাখার কথা বলা হয়। মূল্যায়ন। উল্লেখিত আলোচনা থেকে বলা যায় যে বর্তমান রাজনৈতিক নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা এবং সামাজিক সাংস্কৃতিক উন্নয়নের ক্ষেত্রে আসিয়ানের ভূমিকা ও কার্যকলাপ বহুমুখী। এই সংগঠনটি আঞ্চলিক সংহতি ও সহযোগিতার মঞ্চ হিসাবে বিশেষ সাফল্য অর্জন করেছে। নেক্সট 2 নম্বর কোশ্চেনে যাচ্ছি। একটি প্রধান আঞ্চলিক সংস্থা হিসাবে ইউরোপের ইউনিয়ন এর তাৎপর্যের মূল্যায়ন করো। ইউরোপীয় ইউনিয়নের সাফল্য বা ভূমিকা। ইউরোপীয় ইউনিয়ন 1992 খ্রিস্টাব্দে গঠিত হয়। এর 4টি কাজ হলো: অভিন্ন মুদ্রা ব্যবস্থা প্রবর্তন। ইউরোপীয় ইউনিয়ন সদস্য দেশগুলির জন্য অভিন্ন সাধারণ মুদ্রা ব্যবস্থা প্রবর্তন করেছে। 1999 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি আর্থিক প্রতিষ্ঠানগুলির মধ্যে লেনদেনের মাধ্যম হিসাবে সর্বপ্রথম অভিন্ন মুদ্রা ইউরোর প্রচলন কার্যকর হয়। পরবর্তী সময় 2002 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি থেকে সাধারণ মানুষের প্রাত্যহিক জীবনে ইউরোর ব্যবহার শুরু হয়। বর্তমানে ইউরোর মার্কিন যুক্তরাষ্ট্রের ডলারকে চ্যালেঞ্জের সম্মুখীন করে তুলেছে। 2 নম্বর, অভিন্ন বাজার ব্যবস্থা প্রবর্তন। ইউরোপীয় দেশগুলির জন্য একক সীমান্তহীন বাজার ব্যবস্থা গড়ে তোলা ইউরোপীয় ইউনিয়নের একটি প্রধান কাজ। ইউরোপীয় ইউনিয়ন সদস্য দেশগুলির কর্তৃক আরোপিত আমদানি নিয়ন্ত্রণ ব্যবস্থা তুলে দিয়ে অভিন্ন শুল্ক ব্যবস্থা চালু করেছে। ফলে বর্তমানে সদস্য দেশগুলির মধ্যে মূলধন, দ্রব্য ও সেবা কার্য অবাধে চলাচল করতে পারে। রাজনৈতিক অর্থনৈতিক ভূমিকা পালন। ইউরোপীয় ইউনিয়নের একটি সদস্য জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। অন্যান্য বহু সদস্য নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য। এর ফলে জাতিপুঞ্জে মার্কিন যুক্তরাষ্ট্র সহ অন্যান্য রাষ্ট্রের সিদ্ধান্তকে ইউরোপীয় ইউনিয়ন অনেক সময় নিজের মতো করে প্রভাবিত করতে পারে। আবার পরিবেশ বিপর্যয়, মানবাধিকার, অর্থনৈতিক স্বার্থ সুরক্ষা ইত্যাদি ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক কার্যকলাপ অত্যন্ত সক্রিয় ও প্রভাবশীল ভূমিকা পালন করে।
নেক্সট 4 নম্বর পয়েন্ট, সামরিক ভূমিকা পালন। ইউরোপীয় ইউনিয়নের সম্মিলিত সামরিক বাহিনী হলো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সামরিক বাহিনী। সামরিক খাতে অর্থ ব্যয়ের দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের পরে ইউরোপীয় ইউনিয়নের স্থান। এর সদস্য রাষ্ট্র ফ্রান্স পারমাণবিক শক্তির দিক থেকে অত্যন্ত শক্তিশালী। এছাড়া মহাকাশ গবেষণা ও যোগাযোগ প্রযুক্তির দিক থেকে ইউরোপীয় ইউনিয়ন বিশ্বের দ্বিতীয় স্থানাধিকারী। মূল্যায়ন, উপযুক্ত ভূমিকার কারণে বিশ্ব রাজনীতিতে ইউরোপীয় ইউনিয়ন একটি প্রভাবশালী আঞ্চলিক সংগঠনে পরিণত হয়েছে। সদস্য দেশগুলির বিনিয়োগ ও বাণিজ্যের পরিমাণ বৃদ্ধি করতে এবং সদস্য দেশগুলির জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন ও তার নীতিসমূহ প্রকৃতি সাহায্য করেছে। এর ফলে 1992 খ্রিস্টাব্দে ইউরোপীয় ইউনিয়ন আন্তর্জাতিক স্তরে অর্থনৈতিক, রাজনৈতিক, কূটনৈতিক এবং সামরিক ক্ষেত্রে এটি অত্যন্ত প্রভাবশালী ভূমিকা পালন করে চলেছে। তবে সম্প্রতি 2020 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে গ্রেট ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন থেকে বিদায় নেওয়ার ফলে এটি সামরিক কাজের জন্য ধাক্কা খেতে পারে। নেক্সট যাচ্ছি বন্ধুরা 3 নম্বর কোশ্চেন, নর্মদা আন্দোলনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নর্মদা আন্দোলনের বৈশিষ্ট্য। নর্মদা আন্দোলনের বৈশিষ্ট্যগুলি বিস্তারিতভাবে বিশ্লেষণ করলে দেখা যায় যে পরিবেশগত সচেতনতা আন্দোলনের মূল চালিকা শক্তি ছিল। বাঁধ নির্মাণের ফলে বনভূমি ও জীব বৈচিত্র্যের ধ্বংস হবে, নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হবে এবং স্থানচ্যুত মানুষদের জন্য টেকসই পুনর্বাসনের কোনো বাস্তব রূপরেখা নেই। এই সব কিছু নিয়ে আন্দোলনকারীরা সরব হন। তারা জাতীয় ও আন্তর্জাতিক স্তরে পরিবেশ সংক্রান্ত নীতিমালার লঙ্ঘনের প্রশ্ন তোলেন। এটি ছিল উন্নয়নের বিকল্প দৃষ্টিভঙ্গি সংগ্রাম। উন্নয়ন মানে বৃহৎ বাঁধ, বৃহৎ শিল্প এবং প্রাকৃতিক সম্পদের শোষণ। এরই প্রচলিত রাষ্ট্রীয় ধারণা বিপরীতে নর্মদা বাঁচাও আন্দোলন দাবি তোলে মানবিক উন্নয়ন, যেখানে স্থানচ্যুতির ভয় নেই, পরিবেশের ক্ষয় নেই এবং মানুষকে উন্নয়নের কেন্দ্রে রাখা হয়। এটি ছিল গান্ধীবাদী পথের অনুসরণে অহিংস প্রতিবাদ, উপবাস, জনসভা এবং তথ্যচিত্র সাহিত্য ও আইনি লড়াইয়ের মাধ্যমে রাষ্ট্রের সাথে যুক্তিবাদী আলোচনা। আন্দোলনটি ছিল উপনিবেশোত্তর ভারতীয় রাষ্ট্র ব্যবস্থার এক গভীর সমালোচনা। স্বাধীনতার পর ভারত রাষ্ট্র যে উন্নয়নধর্মী পথ গ্রহণ করে তা মূলত কেন্দ্রীয় এবং প্রযুক্তি নির্ভর সিদ্ধান্তের দিকে ঝুঁকে পড়ে। এর ফলে স্থানীয় জনগোষ্ঠীর মতামত, জীবনধারা ও সংস্কৃতির ওপর গুরুত্ব কমে যায়। নর্মদা আন্দোলন রাষ্ট্রে এই একমুখী ক্ষমতার ব্যবহারকে প্রশ্ন করে এবং গণতন্ত্রের প্রকৃত মানে জনতার অংশগ্রহণ ফিরিয়ে আনার চেষ্টা করে। এই আন্দোলনের আইনি ও আন্তর্জাতিক স্তরে প্রভাব ফেলেছে। আন্দোলনের চাপে পড়ে নর্মদা ট্রাইব্যুনাল গঠন করা হয়, যা পুনর্বাসনের নীতিমালা নির্ধারণের ভূমিকা রাখে। আন্দোলনের মামলাগুলি ভারতের সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছায় এবং 2000 সালে আদালত প্রকল্প চালিয়ে যাওয়ার অনুমতি দিলেও বেশ কিছু শর্ত আরোপ করে, যা মানুষের অধিকারকে কেন্দ্র করে গঠিত হয়েছিল। একই সঙ্গে এই আন্দোলনের কারণকে বিশ্ব ব্যাংক তার $375 মিলিয়ন ঋণ অনুমোদন ফিরিয়ে দেয়। 1993 সালে যা উন্নয়ন প্রকল্পের আন্তর্জাতিক আর্থিক সংস্থার ভূমিকা পুনর্মূল্যায়নের পথ দেখায়। নেক্সট 4 নম্বর কোশ্চেন, চিপকো আন্দোলন শুরু হওয়ার পেছনে কারণগুলি চিহ্নিত করো। চিপকো আন্দোলনের কারণ। চিপকো একটি হিন্দি শব্দ। চিপকো শব্দটির অর্থ হলো জড়িয়ে থাকা বা জাপটে রাখা। আন্দোলনকারীরা গাছ কাটা বন্ধ করার জন্য গাছকে রাতের পর রাত জেগে পাহারা দিত এবং জড়িয়ে ধরে রাখত বলে এই আন্দোলন চিপকো আন্দোলন নামে খ্যাত। মহিলারা প্রতি গাছকে 3 জন মিলে ধরে রাখত। এই আন্দোলনের সূচনা হয় 1973 খ্রিস্টাব্দের উত্তরপ্রদেশের চামেলি অঞ্চলে গোপেশ্বর গ্রামে চিপকো আন্দোলন সূচনা হয়। চিপকো আন্দোলনের কারণগুলি হলো ঠিকাদারদের গাছ কাটা। 1973 খ্রিস্টাব্দে গোপেশ্বর গ্রাম এলাকায় ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক একটি সংস্থার ঠিকাদারেরা গোপেশ্বর ও ফাটারামপুর অঞ্চলে নির্বিচারে গাছ কাটা শুরু করে। গ্রামের মানুষ গাছ কাটার বাধা দিলেও ঠিকাদার তাতে কর্ণপাত না করে গাছ কাটা অব্যাহত রাখে। ফলস্বরূপ চিপকো আন্দোলন শুরু হয়। সরকারের উদাসীনতা। গাছ কাটা বন্ধের জন্য গ্রামের মানুষ স্থানীয় সরকারি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে, কিন্তু সরকারি কর্তৃপক্ষ গ্রামের অতি সাধারণ
সাধারণ মানুষের এই দাবির প্রতি উদাসীন ও অনীহার মনোভাব প্রকাশ করলে স্থানীয় মানুষ এই গাছ কাটার বিরুদ্ধে আন্দোলন শুরু করে। অর্থনৈতিক কারণ, উত্তরাখণ্ড এবং সন্নিহিত অঞ্চলে গ্রামগুলি ঘরবাড়ি, ফসল, সেতু ইত্যাদি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। গ্রামগুলির মানুষ অর্থনৈতিক নিপীড়নের শিকার হয়, ফলে এই অঞ্চলে জনগণ শেষ পর্যন্ত বাধ্য হয়ে আন্দোলনের পথ বেছে নেয়। বন ও বন্য প্রজাতি সংরক্ষণ। চিপকো আন্দোলনের একটি প্রধান কারণ হলো বন ও বন্য প্রজাতি সংরক্ষণ। বনভূমিকে কেন্দ্র করে গড়ে ওঠা বিভিন্ন বন প্রজাতির পশু পাখি সংরক্ষণে ও বাস্তুতন্ত্রে যাতে কোনো প্রকার ক্ষতি না হয় সেই জন্য আন্দোলনকারীরা এই আন্দোলনের পথ বেছে নেয়। মহিলাদের অধিকার সংরক্ষণ। চিপকো আন্দোলনের একটি প্রধান কারণ হলো জ্বালানি ও পশুখাদ্য সংগ্রহের ব্যাপারে মহিলাদের অধিকার অব্যাহত রাখা, কারণ এই অঞ্চলে মহিলারা পরিবারের অর্থনৈতিক কাজকর্মের সঙ্গে বিশেষভাবে জড়িত ছিল। গ্রাম পঞ্চায়েতের কাজগুলি আলোচনা করো। পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা ও কার্যাবলী। গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা কার্যাবলী তিন ভাগে বিভক্ত করা হয়: বাধ্যতামূলক, অর্পিত এবং স্বেচ্ছামূলক কার্যাবলী। বাধ্যতামূলক কার্যাবলী। গ্রাম পঞ্চায়েতের বাধ্যতামূলক কাজগুলি হলো পানীয় জল সরবরাহ, পথঘাট তৈরি ও সংস্কার, মহামারী প্রতিরোধ, জল নিকাশি ব্যবস্থা, জলপথ রক্ষণাবেক্ষণ ইত্যাদি। অর্পিত কার্যাবলী। রাজ্য সরকারের দেওয়া দায়িত্বগুলি পালন গ্রাম পঞ্চায়েতের অর্পিত কার্যাবলীর অন্তর্গত। গ্রাম পঞ্চায়েতের অর্পিত কাজগুলি হলো সেচ, ভূমি সংস্কার, কুটির শিল্প, প্রাথমিক সামাজিক প্রযুক্তিগত বৃত্তিমূলক বয়স্ক এবং প্রথা বহির্ভূত শিক্ষাদান, জমির পুনরুদ্ধার, মহিলা ও শিশু কল্যাণ, দাতব্য চিকিৎসালয় স্থাপন ও রক্ষণাবেক্ষণ ইত্যাদি। স্বেচ্ছাধীন কার্যাবলী। গ্রাম পঞ্চায়েতের স্বেচ্ছাধীন কাজগুলি হলো হাট বাজার স্থাপন, নলকূপ খনন ও মেরামতি, রাস্তাঘাট আলোকিতকরণ, পাঠাগার প্রতিষ্ঠা ইত্যাদি। অন্যান্য কাজ। উল্লেখিত বিষয়গুলি ছাড়া গ্রাম পঞ্চায়েত কয়েকটি ক্ষেত্রে বিশেষ দায়িত্ব পালন করতে পারে। জনকল্যাণ সাধনের উদ্দেশ্যে একাধিক গ্রাম পঞ্চায়েত যুক্ত হয়ে কমিটি গঠন করে প্রয়োজনীয় নিয়মকানুন তৈরি করতে পারে। জেলা পরিষদ কোনো কাজের দায়িত্ব দিলে গ্রাম পঞ্চায়েত তা পালন করতে পারে। রাজ্য সরকার কোনো সরকারি ভূ সম্পত্তির পরিচালনার দায়িত্ব দিলে গ্রাম পঞ্চায়েত তা পালন করতে পারে ইত্যাদি। পশ্চিমবঙ্গে জেলা পরিষদের ক্ষমতা ও কার্যাবলীর বিবরণ দাও। পশ্চিমবঙ্গে জেলা পরিষদের ক্ষমতা ও কার্যাবলী। জেলা পরিষদের ক্ষমতা ও কার্যাবলীর মধ্যে উল্লেখযোগ্য হলো কৃষি ও পশুপালন, কুটির শিল্প, সমবায় আন্দোলন, গ্রামীণ ঋণ ব্যবস্থা, জল সরবরাহ, সেচ, জনস্বাস্থ্য, হাসপাতাল, যোগাযোগ ব্যবস্থা, প্রাথমিক ও বয়স্ক শিক্ষা, সামাজিক কল্যাণ ইত্যাদি বিষয়ে উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন। রাজ্য সরকার কর্তৃক ন্যস্ত যে কোনো প্রকল্প নির্বাহ বা কর্তব্য সম্পাদন অথবা যে কোনো প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব অর্পিত হলে সেই দায়িত্ব পালন। গ্রামীণ হাট ও বাজার রক্ষণাবেক্ষণ, সাধারণ পাঠাগার, বিদ্যালয় ও অন্যান্য জনকল্যাণমূলক সংস্থাকে অনুদান প্রদান, বৃত্তিমূলক শিক্ষার জন্য বৃত্তি প্রদান, গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিকে অনুদান প্রদান। জল সরবরাহ, মহামারী প্রতিরোধ, আত্মদের জন্য ত্রাণের ব্যবস্থা করা, রাজ্য সরকারের মালিকাধীন ও নিয়ন্ত্রণাধীন রাস্তাঘাট, খাল, সেতু, খেয়াঘাট, ঘরবাড়ি বা অন্যান্য সম্পত্তির পরিচালনা ও নিয়ন্ত্রণ, পঞ্চায়েত সমিতিগুলির বাজেট পরীক্ষা ও অনুমোদন এবং প্রয়োজন পার্শ্ববর্তী জেলা পরিষদের সঙ্গে যৌথভাবে কোনো উন্নয়ন পরিকল্পনা রূপায়ণের ব্যবস্থা গ্রহণ, গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির কাজকর্মে তদারকি, নজরদারি ও প্রয়োজন মতো নিয়ন্ত্রণ, গ্রামীণ স্বায়ত্তশাসনের সর্বোচ্চ প্রতিষ্ঠান রূপে সমগ্র জেলার সামগ্রিক আর্থ সামাজিক উন্নয়নের দায়িত্ব জেলা পরিষদে। জেলার সার্বিক উন্নয়নের দায়িত্ব জেলা পরিষদের সদস্যদের হাতে অর্পিত হয়েছে। নেক্সট 7 নম্বর কোশ্চেন, কলকাতা কর্পোরেশনের কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। কলকাতা কর্পোরেশনের কার্যাবলী। কলকাতা কর্পোরেশনের কাজকর্মকে দুটি ভাগে ভাগ করা হয়: আবশ্যিক কাজকর্ম এবং স্বেচ্ছামূলক কাজকর্ম। তার আবশ্যিক কাজকর্ম কি কি?
যাবতীয় নিত্য প্রয়োজনীয় নাগরিক সুখ সুবিধা নিশ্চিত করার দায়িত্ব কর্পোরেশনকে দেওয়া হয়েছে। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো জল সরবরাহের ব্যবস্থা করা এবং জল সরবরাহের স্থান নির্মাণ এবং সংরক্ষণ, ময়লা নিষ্কাশনের ব্যবস্থা করা, রাস্তাঘাট আলোকিত ও পরিষ্কার করা, বাজার ও কসাইখানা নিয়ন্ত্রণ, জন্ম মৃত্যুর হিসাব সংরক্ষণ, সংক্রামক রোগ প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ, শ্মশানঘাট গোরস্থান স্থাপন ও সংরক্ষণ, গৃহ নির্মাণ ও বিপজ্জনক ঘরবাড়ি সম্পর্কে ব্যবস্থা গ্রহণ, বৃক্ষরোপণ ইত্যাদি। স্বেচ্ছামূলক কাজকর্ম। কর্পোরেশনের স্বেচ্ছামূলক কাজকর্মের মধ্যে উল্লেখযোগ্য হলো শিক্ষা প্রসারের ব্যবস্থা, পাঠাগার, মিউজিয়াম ও আর্ট গ্যালারিকে সাহায্য দান, হাসপাতাল, দাতব্য চিকিৎসালয় স্থাপন ও সংরক্ষণ, দরিদ্র ও অনাথ শিশুদের আশ্রয়স্থল নির্মাণ, গুণীজনদের সম্মাননা প্রভৃতি। মূল্যায়ন। নগর প্রশাসনের গণতান্ত্রিকরণে কলকাতা কর্পোরেশনের বর্তমান কাঠামো এক প্রগতিশীল পদক্ষেপ। এর ফলে স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার এক নতুন দিগন্ত সূচিত হয়েছে। তবে আর্থিক ব্যাপারে কর্পোরেশন অত্যন্ত দুর্বল। বর্তমান কর্পোরেশন রাজ্য সরকারের অনুদানের ওপর অধিকতর নির্ভরশীল একথা বলা চলে। নতুন আইনে রাজ্য সরকারের নিয়ন্ত্রণ ও অনেক ব্যাপক। বর্তমান অবস্থায় রাজ্য সরকারের সঙ্গে সুসম্পর্ক ছাড়া কর্পোরেশনের সাফল্য সুদূর পরাহত ব্যাপার। রাজ্য সরকার এবং কর্পোরেশনে এই একই রাজনৈতিক দল ক্ষমতাসীন না থাকলেও পৌর প্রশাসনের সংকট দেখা দিতে পারে। নতুন আইনে কর্পোরেশনের প্রশাসনিক কাজ মূলত মেয়র কেন্দ্রিক হয়ে পড়েছে বলে অনেকে মনে করেন। বড় কমিটিগুলি আরও বেশি ক্ষমতা দেওয়ার কথা বলেছে। তবে আয়ের উৎসগুলি নির্দিষ্ট করে সন্তোষজনক আয় বৃদ্ধির ব্যবস্থা না করা গেলেও কর্পোরেশনকে প্রকৃত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব নয়। নেক্সট 8 নম্বর কোশ্চেন, চিপকো আন্দোলনের ফলাফল কী ছিল? গোপেশ্বর এলাকায় চিপকো আন্দোলনের নেতা ছিলেন চণ্ডীপ্রসাদ ভাট। পরবর্তী সময় সুন্দরলাল বহুগুণা, সরলা বেন, গোপেশ্বর মীরা বেন এবং গৌরী দেবী এই আন্দোলনের নেতৃত্ব প্রদান করেছেন। আন্দোলনের পরিচালনার জন্য সরলা বেনের উদ্যোগে গঠিত হয় উত্তরাখণ্ড সর্বোদয় মণ্ডল। এছাড়া গোপেশ্বর গ্রামে গঠিত হয় দাসহলি গ্রাম স্বরাজ মণ্ডল। চিপকো আন্দোলনের ফলাফল হিসাবে বিষয়গুলির কথা বলা হয় তা হলো সরকার কর্তৃক অরণ্যভূমি সংরক্ষণ। চিপকো আন্দোলনের ফলে সরকার গোপেশ্বর গ্রামের সহ স্থানীয় বিশাল এলাকাকে 15 বছরের জন্য সংরক্ষিত অরণ্য অঞ্চল বলে ঘোষণা করেছে। রাজ্য সরকার গাছ কাটাকে অবৈধ এবং পরিবেশের প্রতি ক্ষতিকর বলে ঘোষণা করেছে। ফলে অরণ্য নিধন বন্ধ হয়। লাইসেন্স পরিকল্পনা প্রত্যাহার। উত্তরাঞ্চলে ভাগীরথী অববাহিকার অঞ্চলে সরকারের রাসায়নিক দ্রব্য তৈরির জন্য লাইসেন্স প্রদান করে। আবার বদ্রীনাথ মন্দিরে 15 কিলোমিটার ওপরে একটি ব্যারেজ নির্মাণের পরিকল্পনা করা হয়, কিন্তু এই আন্দোলনের চাপে সরকার লাইসেন্স প্রদান বাতিল করলে এবং ব্যারেজ পরিকল্পনা বন্ধ রাখতে বাধ্য হয়। গাছ কাটা আন্দোলন। চিপকো আন্দোলনের ফলে সরকার তার আমলাবিন্ধ অরণ্য সংরক্ষণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে এবং বিভিন্ন ধরনের সরকার আইন কঠোরভাবে বাস্তবায়ন শুরু করে। ফলে স্থানীয় অধিবাসীদের জীবন জীবিকা সংকটের সম্মুখীন হয় এবং উন্নয়ন চরমভাবে বাধাপ্রাপ্ত হয়, যার নাম গাছ কাটা আন্দোলন। উত্তরাখণ্ড রাজ্য সৃষ্টি। চিপকো আন্দোলনের শেষের দিকে এতে রাজনীতি প্রবেশ করে, কারণ এই আন্দোলনের পরিবেশ ও উন্নয়ন বজায় রাখার জন্য এই পাহাড়ি এলাকায় মানুষ একটি পৃথক রাজ্য দাবি করতে থাকে। এর ফলে শুরু হয় উত্তরাখণ্ড আঞ্চলিক আন্দোলন। এইভাবে উত্তরাঞ্চল রাজ্য প্রতিষ্ঠার মধ্যে দিয়ে চিপকো আন্দোলনের পরিসমাপ্তি ঘটে। পরবর্তী সময় উত্তরাঞ্চল রাজ্যের নাম উত্তরাখণ্ড করা হয়। নেক্সট 5 নম্বর পয়েন্ট, জাতীয় ও আন্তর্জাতিক প্রভাব। জাতীয় ও আন্তর্জাতিক স্তরে চিপকো আন্দোলনের প্রভাব ছিল ব্যাপক ও সুদূরপ্রসারী। এই আন্দোলনের দ্বারা দক্ষিণ ভারতের আপেক্ষ আন্দোলনে বিশেষভাবে প্রভাবিত হয়েছিল। সর্বোপরি এই আন্দোলন সারা পৃথিবীর পরিবেশবিদদের মধ্যে সাড়া জাগিয়েছে। আসিয়ানের মৌলিক নীতিসমূহ উল্লেখ করো। আসিয়ানের মৌলিক নীতিসমূহ হলো 1967 খ্রিস্টাব্দের আগস্ট মাসে 8 তারিখ থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে দক্ষিণ পূর্ব এশিয়ার 5টি রাষ্ট্রের উদ্যোগে আসিয়ান গঠিত হয়। বর্তমান এর সদস্য রাষ্ট্রের সংখ্যা হলো 10টি। আসিয়ান হলো দক্ষিণ পূর্ব এশিয়ার একটি অসামরিক আঞ্চলিক সহযোগিতামূলক সংগঠন। 1976 খ্রিস্টাব্দে ইন্দোনেশিয়ার বালিতে আসিয়ানের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে আসিয়ানের সদস্য রাষ্ট্রগুলি মৈত্রী ও সহযোগিতা চুক্তি স্বাক্ষর করে, আর এই চুক্তিতে আসিয়ানের মৌলিক
নীতিসমূহ লিপিবদ্ধ করা হয়। এই মৌলিক নীতিগুলি হলো সকল সদস্য রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা এবং জাতীয় স্বাধীনতার প্রতি পারস্পরিক শ্রদ্ধা প্রদর্শন, কোনো প্রকার বাহ্যিক হস্তক্ষেপ ও চাপের কাজে নতি স্বীকার না করে সদস্য রাষ্ট্রগুলিকে স্বাধীনভাবে বাঁচার অধিকার প্রদান, কোনো সদস্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, বিবাদ ও মতপার্থক্যের শান্তিপূর্ণ মীমাংসা, যুদ্ধের হুমকি ও শক্তির ব্যবহার নিষিদ্ধ করা, সদস্য রাষ্ট্রগুলির মধ্যে কার্যকরী সহযোগিতা গড়ে তোলা। নেক্সট এবং লাস্ট কোশ্চেন, সার্কের উদ্দেশ্যগুলি কি? সার্কের উদ্দেশ্য হলো, সার্ক ও সনদের প্রথম ধারাতে এই উদ্দেশ্যগুলি ঘোষিত হয়েছে। এগুলি হলো দক্ষিণ এশিয়া মানুষদের কল্যাণ সাধন ও জীবনযাপনের উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক প্রগতি ও সাংস্কৃতিক বিকাশ, দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে যৌথ নির্ভরতার মনোভাব গড়ে তোলা, পারস্পরিক আস্থা ও সমঝোতার পরিবেশ তৈরি করা, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও কারিগরি বিজ্ঞান চর্চার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানো, অন্যান্য উন্নয়নশীল দেশের সঙ্গে সহযোগিতা বৃদ্ধি, আন্তর্জাতিক ক্ষেত্রে সার্কভুক্ত দেশগুলি তাদের সাধারণ স্বার্থে সমন্বয় সাধন ইত্যাদি। সমধর্মী সংগঠনগুলির সঙ্গে সংযোগ বাড়ানো। সনদে সুস্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে কতগুলি সর্বজনীন স্বীকৃত নীতি মেনেই সার্কের কাজকর্ম পরিচালিত হবে। এই নীতিগুলি হলো অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, রাজনৈতিক স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা বজায় রাখা, জোট নিরপেক্ষতা ও সম্মিলিত জাতিপুঞ্জের উদ্দেশ্যসমূহের প্রতি সমর্থন প্রদর্শন ইত্যাদি। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমাদের আজকে 4 মার্কসের কোশ্চেন অ্যান্সার দিয়ে দিলাম, বুঝতে পেরেছো। আর যদি কারোর কোনো অসুবিধা হয়, কোনো কোশ্চেন অ্যান্সার নিয়ে আমাকে কমেন্ট করে জানাতে পারো। নেক্সট ভিডিওতে আমি তোমাদের 6 মার্কসের কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।